আমি পার্ট 1 কমপ্লিট করেছি। সেখানে গড়, যৌগিক গড় সম্বন্ধে ডিটেলস, শর্ট কোশ্চেন, ব্রড কোশ্চেন, এমসিকিউ সমস্ত কোশ্চেন সলিউশন করা হয়েছে। তোমরা ভিডিওটা দেখে নিও। তা আজকে পার্ট 2 শুরু হবে মধ্যমা দিয়ে। গড়ের পর কেন্দ্রীয় প্রবণতার আরেকটা যে মাপক সেটা হচ্ছে মধ্যমা। এই মধ্যমা প্রসঙ্গে যাওয়ার আগে মধ্যমাটা কেন আমাদের ব্যবহার করতে হচ্ছে সেই সম্বন্ধে ডিটেলস জানবো। বিষয়টা হচ্ছে যে যৌগিক গড়ের ক্ষেত্রে আমাদের কিছু সমস্যা হচ্ছে কারণ আমাদের কেন্দ্রীয় যে মান, সেই মানের কাছাকাছি অনেক সময় আসবে না বা আসছে না। যেমন আমি একটা উদাহরণ নিচ্ছি, সাপোজ বা ধরো যে তোমরা কয়েকজন বন্ধু মিলে যে যার সাধ্যমতো টাকা দিয়ে একটা খাবারের আয়োজন বা ব্যবস্থা করেছে। সাপোজ আমি ধরলাম যে তোমরা 10 জন বন্ধু প্রত্যেকে নিজেদের সাধ্যমতো টাকা দিয়ে, কেউ হয়তো দিল 10 টাকা, কেউ দিল 15 টাকা, টাকাগুলো আমি লিখছি না, কেউ দিয়েছে 14 টাকা, এইভাবে সাধ্যমতো, কেউ 20 টাকা, কেউ 12 টাকা, কেউ 18 টাকা, কেউ 22 টাকা, এইভাবে 24 টাকা, 100 টাকা, 200 টাকা, এই কতজন, 1 2 3 4 5 6 7 8 9 10 জন বন্ধু মিলে এইভাবে নিজেদের সাধ্যমতো টাকাগুলো জমা করে একটা খাবারের আয়োজন করা হয়েছে। এবার আমরা যদি এখান থেকে গড়ে কে কত টাকা দিল যদি আমরা এটা নির্ণয় করি, তাহলে গড়ে টাকা দেওয়ার ক্ষেত্রে তাহলে গড় টাকার পরিমাণ কী করবো, এগুলো সব যোগ করে 10 দিয়ে ভাগ করব। একবার আমি শেষের দুটো লিখে টোটাল 10টা কভার করলাম এবং 10 দিয়ে এটাকে ভাগ করে দেওয়া, তাহলে আমরা গড় পেয়ে যাব। তাহলে এই গড়টা আসলো 43.5। দেখা যাচ্ছে যে এই যে গড় টাকাটা, এটা কিন্তু কেন্দ্রীয় মানের কাছাকাছি নেই, কারণ দেখো 43.5টা এই 24-এর পর কোনো একটা জায়গা মানে শেষ দিকে চলে যাচ্ছে, মিডিল করে আসছে না। এই যে ডেটাগুলো আছে 1 2 3 4 5 মোটামুটি এরকম জায়গায় আসা উচিত ছিল, মানে 12 থেকে 18-র মধ্যে যদি ভ্যালুটা হতো তাহলে আমাদের যে গড় নির্ণয়ের ক্ষেত্রে কোনো অসুবিধা হতো না। কিন্তু আমরা যেহেতু জানি যে মধ্যগামিতার মাপক মানে কেন্দ্রীয় প্রবণতার কাছে ভ্যালুটা থাকবে, সেটা কিন্তু হলো না। এই ধরনের সমস্যাগুলো যখন আসে তখন আমরা আর এই গড় নির্ণয়ের যে ফর্মুলা সেগুলো অ্যাপ্লাই করবো না। আমরা এবার যেটা শিখবো সেটা হচ্ছে মধ্যমার সাহায্যে আমরা যে মধ্যগামিতার যে আরেকটা মাপক পরিমাপক সেটা হচ্ছে মধ্যমা। ঠিক আছে, কেন্দ্রীয় প্রবণতার যে মাপক সেটা হচ্ছে মধ্যমা, মানে হচ্ছে মিডিয়ান, এটা ইউজ করবো। দেখো মধ্যমা নির্ণয়ের ক্ষেত্রে আমাদের কী করতে হবে, এই কোশ্চেনটা যদি করি মধ্যমা কীভাবে বার করি। মধ্যমা মানে হচ্ছে মিডিয়ান। ফার্স্টে কী করতে হবে, এই যে ডেটাগুলো আছে 10 15 14 20 12 18, এটা তো হ্যাপাজেটলি আছে, ছোটো বড়ো যে যেখানে মানে কোনো ঠিকঠাক করে সাজানো নেই, না ছোটো থেকে বড় না বড় থেকে ছোটো। তাহলে ফার্স্ট আমাদের কী করতে হবে যে হয় ছোটো থেকে বড়, না হলে বড় থেকে ছোটো আকারে ডেটাটাকে সাজিয়ে নিতে হবে। ঠিক আছে, তাহলে সাজিয়ে নেওয়ার পর যেটা হবে সেই অনুযায়ী আমাদের মধ্যমাটা ফর্মুলাটা তৈরি হবে। তাহলে এটাকে যদি আমরা ছোট থেকে বড় বা বড় থেকে ছোট আকারে ডেটাটাকে সাজাই, তাহলে কি দেখতে পাবো যে ফার্স্টে আসবে সব থেকে ছোটো হচ্ছে 10, আমি পরের পেজে লিখছি, তাহলে সবার আগে আসবে 10, এটা আমি ছোটো থেকে বড় হিসাবে সাজাচ্ছি 10, তারপরে 12 14 এইভাবে আসবে, 12 14 15 18 20 22, ঠিক আছে, তারপরে 24 100, তারপরে হচ্ছে 200। এটাকে কীভাবে সাজিয়ে নিলাম, ছোটো থেকে বড় অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং অর্ডারে সাজাতে পারি। ছোটো থেকে বড় হিসেবে আমি ফার্স্টে এটাকে সাজিয়ে নিতে হবে। আমি এটা করলাম,
ছোট থেকে বড় ডেটাগুলোকে এইভাবে সাজিয়ে নিতে হবে। কেউ এই দিক থেকে আসতে পারে, মানে 200টা আগে তারপর 100, বিষয়টা একই হবে, অ্যান্সারটা একই বেরোবে। তাহলে আমি ছোটো থেকে বড়টা আগে সাজিয়ে নিই, ঠিক আছে। এইবার কী করতে হবে, দেখো যে টোটাল কতগুলো ডেটা আছে, এন এন সংখ্যক ডেটা, মানে এন মানে কত, এখানে এন হচ্ছে নাম্বার অফ ভেরিয়েবল। তাহলে এন সমান, এখানে আমি আগে কোশ্চেনটা পড়াই তারপরে আমি চলে যাবো। টোটাল 10টা আছে ডেটা, এন সমান 10। আচ্ছা দেখো মিডিল পজিশনে কোন ভ্যালু দুটো আছে, 1 2 3 4, 1 2 3 4। এই মিডিল পজিশনে আমাদের দুটো ভ্যালু আছে, 18 আর 20, ঠিক আছে। মিডিল পজিশনের ভ্যালু হচ্ছে 18 আর 20। এবার কী করবো, যদি এদের মধ্যমা বার করতে যাই, যখন এই এনটা, এটা তো জোড় সংখ্যা 10টা, জোড় সংখ্যা যদি হয়, দেখো মিডিল পজিশনে দুটো ভ্যালু আসবে, সবসময় দুটো সংখ্যা আসবে। যেহেতু 10টা আছে তাহলে দুটো সংখ্যা, 18 আর 20, এখানে 18 আছে আর 20 আছে। তাহলে জোড় সংখ্যা যদি হয়, সেই ক্ষেত্রে আমাদের কীভাবে অ্যান্সারটা পাবো, মধ্যমা নির্ণয় করার সময়, তাহলে মধ্যমা হয়ে যাবে, অতএব আমি এন দিয়ে দেখাবো। অতএব যেহেতু এখানে এনটা জোড় সংখ্যা, তাহলে এটা কততম পদ, 1 2 3 4 5, তাহলে 5তম পদ যোগ তারপরেই হচ্ছে 6তম পদ। তাহলে এই দুটো পদের যোগফলটাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করে দিই, ঠিক আছে, তাহলেই আমরা মধ্যমাটা পেয়ে যাব। তাহলে 5তম পদ কত আছে, 18, আর 6তম পদ, মানে এটা প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ, আর 6তম পদ হচ্ছে 20। তাহলে 18 যোগ 20 ভাজিত বা ডিভাইডেড 2, কত হবে, 20 আর 18 38 ডিভাইডেড বাই 2 আমার। দেখো এই 19 যে মধ্যমা পেলাম ভ্যালুটা, এই 18 আর 20-র মধ্যে থাকছে না মিডিল করে, সেই জন্য আমাদের এই মধ্যমার সাহায্যে এই ধরনের কোশ্চেনগুলো সমাধান করতে হবে, বুঝা গেল। এইবার যদি এখানে আরেকটা ডেটা বেশি থাকতো, সাপোজ এই 200-র পর আরেকটা ডেটা আছে 50, এবার এই 50টা তো আমাকে এইরকম জায়গা করে নিতে হবে, অ্যাসেন্ডিং অর্ডার বা ডিসেন্ডিং অর্ডার। আমি তাহলে অর্ডারের জন্য বোঝাই, ধরো এটা আছে 10 15, এটা কোশ্চেন নাম্বার 2, এটা কোশ্চেন নাম্বার 1, তাহলে বুঝতে সুবিধা হবে। দশ 15 14 20 এইভাবে টাকাগুলো দিয়েছে, ধরো 12 18 22 50 100 200 24, যে যার সামর্থ্য মতো এইভাবে টাকাগুলো দিয়েছে। তাহলে টোটাল কতজন বন্ধু হচ্ছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11, তাহলে টোটাল 11 জন বন্ধু দিয়েছে। তার মানে এনের মান কত, 11। তাহলে 11টা কি, বিজোড় সংখ্যা, বিজোড় মানে অড নাম্বার, ঠিক আছে। আর জোড় মানে হচ্ছে ইভেন নাম্বার। এবার যখন দেখবে বিজোড় সংখ্যক আছে, তাহলে মিডিল পজিশনে একটা ভ্যালুই থাকবে। তাহলে মধ্যমা বার করার জন্য আমাদের কী করতে হবে, এই কোশ্চেনটা সমাধান করার জন্য আগে এই ডেটাগুলোকে আমরা ছোট থেকে বড় হিসাবে সাজিয়ে নিই। তাহলে কী পাবো, 10, তারপরে 12 14 15 20 22 24 50, আচ্ছা 18টা বাদ গেছে, 18, ঠিক আছে, 100 200। এবার দেখো যেহেতু এনটা বিজোড় সংখ্যা, তাহলে মিডল পজিশন করে একটা ডেটাই থাকবে বা একটা ভ্যালুই থাকবে। যেমন এই ডান বাঁ দিক থেকে 5 নম্বরটা, 5টা সংখ্যা যদি বাদ দিই, তাহলে 1 2 3 4 5 18 পর্যন্ত বাদ গেল। আর ডান দিক থেকেও যদি 5 ভাগ সরে আসি, 1 2 3 4 5, তার মানে একমাত্র 20 সংখ্যাটা দেখো মিডিল করে থাকছে, মধ্যমা যেহেতু। তাহলে অতএব মধ্যমা সমান কী বেরোবে, মধ্যমা হচ্ছে 20, এটা ডাইরেক্ট বেরিয়ে যাচ্ছে। তাহলে এটা কি কততম পদ হচ্ছে, এই ক্ষেত্রে মধ্যমাটা n+1/2 তম পদ। এনের মান কত থাকবে, 11, তাহলে 11 + 1/2, তাহলে 12/2, তার মানে
6তম পদ হচ্ছে, তাহলে 1 2 3 4 5 6 6তম পদ হচ্ছে, ঠিক আছে। এইটা হচ্ছে ফর্মুলা। তাহলে এখানে 20টা পেজ লিখছি না, ডাইরেক্ট ফর্মুলাটা লিখলাম। যদি এনটা কখন বিজোড় হয় তখন আমরা এটা ব্যবহার করি। তাহলে n+1/2, তার মানে 6তম পদ। আর 6তম পদ কত দেখতে পাচ্ছি? 20। আর 20 ডেটাটা কি ঠিক মিডিল করেই আছে, এই দেখো একবার মিডিল পজিশনই আছে, তাহলে অ্যান্সার হয়ে গেল। তাহলে জোড় আর বিজোড় নাম্বার অফ ডেটার উপর নির্ভর করে আমাদের মধ্যমাটা ফর্মুলাটা তৈরি হয়। এবার আমি একবারে জেনারেল ফর্মুলায় চলে যাচ্ছি, সাধারণ যে ফর্মুলাটা হয় সেই ফর্মুলায় চলে যাচ্ছি। মধ্যমা নির্ণয়ের ফর্মুলা, এটা বোঝানোর জন্য করলাম। আর একটা বিষয় বলি, যদি কেউ ফর্মুলা নাও মনে রাখে তাহলেও দেখো হয়ে যাবে, কারণ বিজোড় সংখ্যক যদি ডেটা থাকে বা সংখ্যাগুলো টোটাল থাকে, তাহলে একবারে ডান দিক থেকে বাঁ দিক থেকে আর ডান দিক থেকে 50-50 বাদ দিয়ে দেবো, মিডিল করে যে একটাই ভ্যালু থাকবে সেটাই অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। নেক্সট বলছে, মনে করি আমি বা ধরি যাই বলি, মনে করি যে এক্সটা একটা কি চলরাশি, এক্স চলরাশি, এনটি মান, এক্স চলরাশি এনটি মান, এন সংখ্যক যে মান আছে সেগুলো x1 x2 ডট ডট করে xn, এইভাবে যদি এদের মানে ঊর্ধ্বক্রমে বা ঊর্ধ্বক্রমে সাজানো হয় বা সাজায় বা সাজিয়ে পেলাম। তো সাজানোর পর ঊর্ধ্বক্রমে মানে ছোট থেকে বড়, ধরো এটা x1 সবার সাথে ছোট ছিল, তাহলে x1-এর পর x2, কেউ অধক্রমেও সাজাতে পারে, x3 ডট করে xn। এইভাবে যদি আমরা ফার্স্টে সাজিয়ে নিই, এবার যেখানে আমাকে এটা বলে দিতে হবে যে x1টাই সবার ছোট, তাহলে x1, তারপরে x2, এই যে তারপরে x3, এইভাবে একবারে xn, ঠিক আছে। এইভাবে আমরা সাজিয়ে মানে এটা বলে দিচ্ছি যে এটা x1ই সবার ছোট, তারপরে x2, এইভাবে আমরা বলে দিলাম। এবার এইভাবে যদি সাজিয়ে নেওয়া হয়, তাহলে কেস 1 এক নম্বর কেস, এটা ফর্মুলাটা হবে যদি এনটা মানে যতগুলো ডেটা দেওয়া আছে, চলরাশি যতগুলো আছে, এনটা কি অযুগ্ম হয়, তাহলে এনটা যদি অযুগ্ম হয় তাহলে ফর্মুলাটা হবে অতএব মধ্যমা সমান n+1/2 তম পদ। তুমি আগে কোশ্চেন উদাহরণ করিয়ে দেখানো হয়েছে, তাহলে এইটা যদি অযুগ্ম হয় তাহলে মধ্যমার সূত্র হয়ে যাবে এটা। তাহলে ফার্স্টে কী করতে হবে, আমাকে এটাকে ঠিকঠাক করে মানে ঊর্ধ্বক্রমে বা অধক্রমে সাজাতে হবে। নেক্সট কেস 2, যখন বা যদি এনটা যুগ্ম মানে তো জোড়, এটা অযুগ্ম মানে হচ্ছে বিজোড়। জোড় বিজোড় সম্বন্ধে আমাদের আইডিয়া আছে, যেমন 1 2 1 3 5 7 এগুলো কি 9 বিজোড় সংখ্যা, ঠিক আছে। যুগ্ম সংখ্যা মানে জোড় সংখ্যা মানে 2 4 6 8, যেগুলো 2 দিয়ে ডিভাইড করা যায়, ঠিক আছে। এই ক্ষেত্রে মধ্যমা হবে, অতএব মধ্যমা সমান কি হবে, xn/2 তম পদ প্লাস xn/2 প্লাস 1 তম পদ, এদের গড়, তার মানে ডিভাইডেড বাই 2। মিডিল করে যে দুটো পদ থাকবে আগে বলা হয়েছে তাদের গড়, মানে সেটাকে 2 দিয়ে ভাগ করতে। বেশ, এবার কোশ্চেন যেহেতু করানো হয়ে গেছে, আমরা এটাই করছি, এই কোশ্চেনটা সলিউশনে যাচ্ছি না, শুধুমাত্র ফর্মুলাটা বলে দিই। নেক্সট, এবার আমাদের যখন ছক দেওয়া থাকবে, ছকের সাহায্যে
আমাদের যখন ছক হিসাবে ডেটাটা দেবে, টেবিল আকারে থাকবে, সেই ক্ষেত্রে আমরা কীভাবে মধ্যমা বার করবো সেটা আমি এখন আলোচনা করব। দেখো, সাপোজ আমাকে একটা কোশ্চেন এইভাবে দেওয়া হয়েছে, কোশ্চেনের সাহায্যে বোঝাতে সুবিধা হবে। কোশ্চেন নাম্বার 3, টেবিলটা বানাই, টেবিল আকারেই থাকবে কোশ্চেনগুলো। এই মধ্যমা বা গড় নির্ণয়ের একটা কোশ্চেন কিন্তু থাকবে, বা অজাইব দিয়েও থাকে, বা সংখ্যাগুলোর মান দিয়েও থাকে। সব থেকে সহজ টপিক হচ্ছে ক্লাস 10-এর এইটা। দেখো, এখানে চল হিসাবে আছে, চল মানে আমরা কি জানি xi, তারপরে আছে পরিসংখ্যা, এগুলো এফ দিয়ে বা এফআই দিয়ে লিখি আমরা। ডেটাগুলো লিখি, 25, 26, 27, 28 শুরু হয়েছে। এখানে শেষ হয়ে গেছে। আর পরিসংখ্যাগুলো দেওয়া আছে 4, 2, 4, 7। এই অঙ্কগুলো অনেক সময় ডেটা বসানোর সময় ভুল হয়ে যায়। 6, 5, 2 যত্ন সহকারে লিখতে হবে, একটু অন্যমনস্ক হলেই কিন্তু ভুল হয়ে যাবে। ঠিক আছে, সমাধান। এই ধরনের কোশ্চেনগুলোর ক্ষেত্রে আমাদের ক্রমযৌগিক পরিসংখ্যার একটা ক্ষুদ্রতর সূচক হয়, একটা বৃহত্তর সূচক হয়। এবার ক্ষুদ্রতর সূচকের ক্ষেত্রে আমাদের একটা রুলস আছে, আর বৃহত্তর সূচকের ক্ষেত্রে একটা রুলস আছে। যে যেটা খুশি অ্যাপ্লাই করতে পারে, যেটা সুবিধাজনক সেটাই করানো হবে। এক্সাম হলে তোমরা সেটাই করবে। ফার্স্ট এই চল আর পরিসংখ্যাগুলোকে আমরা কালাম অনুযায়ী লিখে দেবো। ঠিক আছে, মানে স্তম্ভ অনুযায়ী লিখে দেবো। তাহলে স্তম্ভ অনুযায়ী এটাকে লিখতে গেলে আমাদের পরের পেজে যেতে হবে। তার আগে যে বিষয়টা বলার প্রয়োজন সেটা আমি বলবো। আচ্ছা দেখো তো, এখানে একটু লেখার বিষয় আছে, কোশ্চেনটা যেভাবে আছে আমাদের এখানে লিখতে হবে যে ফার্স্টে মানে প্রথমে কি করব, প্রদত্ত যেটা দেওয়া আছে, প্রদত্ত পরিসংখ্যা বিভাজন তালিকা, পরিসংখ্যা বিভাজন তালিকার একটি ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করতে হবে। ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন তালিকা।
তৈরি করি। যেহেতু তোমরা করবে এই কথাটা লিখতে হবে, ঠিক আছে? এবার আমি টেবিলটা বানাই। একটা যদি সলিউশন শিখে যাও বাকিগুলো আর সমস্যা হবে না। এটা খুব বেশি বড় হবে না টেবিলটা। প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে জলগুলোকে আগে সাজিয়ে নিতে হবে। আর এটা হচ্ছে পরিসংখ্যান। জলগুলো যেভাবে ছিল সেভাবেই রাখবো। ছিল 25 থেকে স্টার্ট ছিল, 25, 26 পর আছে, 27, 28, 29। সেটা মনে হচ্ছে হচ্ছে না, একটু ছোটো ছোটো করে লিখতে হবে। 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, টোটাল 33 পর্যন্ত আছে। এবার প্রত্যেকের পরিসংখ্যা দেওয়া আছে। ফার্স্টে 4, 2, এখানে কোশ্চেন এভাবেই আছে 4, 2, 4, 7। এগুলো লেখার ভুলের জন্যই ভুলটা হয়, আর কোনো ভুল সাধারণত হয় না। 6, 5, ফের 5, তারপরে 4, 2, ঠিক আছে? এইখানটা দেখতে হবে ক্রমযৌগিক, এই ঘরটা বড় করতে হবে। ক্রমযৌগিক 3 নম্বর ছকের 3 নম্বর ঘরটা বড় করতে হবে, ক্রমযৌগিক পরিসংখ্যান। এবার দেখো আমরা এখানে বলে এসেছি যে আমরা ক্ষুদ্রতর সূচকটা ব্যবহার করি। তাহলে এখানে লিখে দিতে হবে ব্র্যাকেটে ক্ষুদ্রতর সূচক। এগুলো শুধুমাত্র ক্যালকুলেশনের সুবিধার জন্যই দেওয়া হয়েছে, ঠিক আছে? তাহলে দেখো ক্ষুদ্রতর সূচক বার করার এই ক্রমযৌগিক পরিসংখ্যানের ক্ষেত্রে ফার্স্টে এই পরিসংখ্যা উপর থেকে নিচের দিকে নামতে হবে। কি বললাম? উপর থেকে নিচের দিকে। মানে ফার্স্টে যেটা থাকবে, প্রথম পরিসংখ্যার প্রথম যেটা থাকবে, প্রথম রোয়ের প্রথম যে সংখ্যাটা, সেটা কিন্তু বসে যাবে, যা আছে তাই বলবে। তারপরে কি হবে? এই যে 4 হলে এই 4-এর সঙ্গে এই পরের সংখ্যাটা যোগ হবে, ঠিক আছে? তাহলে 6, ঠিক 6-এর সঙ্গে পরে 6-এর পরে কত আছে? 4, 6 আর 4-এ 10, ঠিক 10-এর সঙ্গে পরের সঙ্গে কত আছে? 7, 17, 17-এর সঙ্গে আবার 6 আছে 7-এর পর, 17 আর 6-এ 23, 23 হলো। ঠিক 23-এর পর কত আছে এখানে? 5, 23-এর 5-এ 28, 28-এর পরে কত আছে? 5, 28 আর 5-এ 33, 33 ফের 5, তাহলে 38, 38 আর 4-এ 33, 23, 33-এর পর 4 আছে, এটা গন্ডগোল লাগছে। এটা কটা হয়েছে? এটা তো বসে গেছে। তারপরে 4 আর 2 6, 6 আর 4-এ 10, 10 আর 17, 17 আর 6-এ 23, 23 আর 5-এ 28, 28 আর 5-এ 33, 33 আর 4-এ এরকম হয়েছে, 33 আর 4-এ 37, 37 আর 2-এ 39, ঠিক আছে? এই লাস্টের টার্মটাকে এন ধরবে। এনের ভ্যালু কত? টোটাল সামটা হয়ে যাচ্ছে এটা, ঠিক আছে? তাহলে এনের ভ্যালু হচ্ছে এইটা 39, লাস্টের টার্ম, এটাকে এন ধরে, ঠিক আছে? এইবার তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি?
তাহলে যোগটা আমরা শিখলাম, এইভাবে প্রথমটা ফিক্সড করে দিতাম, এটা ফিক্সড থাকবে, এটা কোনো পরিবর্তন হবে না, এটা যা আছে তাই একবারে বসে যাবে, বাকিগুলো শুধু পয়েন্টটার সাথে যোগ হয়ে যাবে। এখানে যোগ ফলের সঙ্গে পয়েন্টটা, যোগ ফলের সঙ্গে পয়েন্টটা, যোগ ফলের সঙ্গে পয়েন্টটা। তাহলে এখানে এন সমান কত 39, ঠিক আছে, এন হচ্ছে 39, অর্থাৎ এটা কি অযুগ্ম মানে বিজোড়। তাহলে অযুগ্ম যদি হয় তাহলে অতএব মধ্যমা নির্ণয়ের সূত্র কি, অতএব মধ্যমা সমান কি হবে এন প্লাস 1/2 তম পদ, অযুগ্ম ফর্মুলা। তাহলে এন তম পদটা কত আছে, এন তম পদ 39, এনের ভ্যালু, তাহলে 39 প্লাস 1, এটাকে এইভাবে ভাবতে হবে বাই 2, ঠিক আছে। তার মানে 20, তাহলে 39 আগে 40/2 মানে 20 হয়ে যাবে, পরের পেজে করছি বা এখানে করে দিচ্ছি। তাহলে মধ্যমা সমান 20তম পদ, এই যে পর্যবেক্ষণটা দেওয়া আছে, ঠিক আছে, এই পর্যবেক্ষণে 20তম পর্যবেক্ষণ লিখি, 20তম পর্যবেক্ষণ। এই 20তম পর্যবেক্ষণটা কিভাবে পাবো, উপরে যে ছকটা আছে সেই এই যে ছকটা পরের পেজে, এই ছকে আমরা কি দেখতে পাচ্ছি যে 20তম যে এটা পর্যবেক্ষণ হবে, ঠিক আছে, পর্যবেক্ষণ। এবার দেখো উপরের ছক থেকে কি দেখছি, যেখানে লিখতে হবে যে পরের পেজে লিখছি, উপরের তোমরা যেহেতু খাতায় করবে, তাহলে উপরের ছক থেকে দেখছি কি দেখছি যে 18তম থেকে কত 23তম, এখানে তো পদগুলো যে যেভাবে আছে 18তম থেকে 23তম পর্যবেক্ষণ বা পর্যবেক্ষণের মান একই মান আছে না, একই মান, যেহেতু আমাকে 20তম চেয়েছে, দেখো 20তম মানে কোথা থেকে পড়ছে, কি বললাম 18 থেকে 23, যেখানে 18 থেকে মানে 17-র পরই 18টা আছে, ঠিক আছে, 17-র পর যেহেতু 17টা এটা তো ধরা হবে না, তো 17 থেকে বড় তো 20তম পর্যবেক্ষণ, তাহলে 17-র পরের সংখ্যা অ্যাকচুয়ালি 18, তাহলে 18 থেকে 23, তাহলে 18 থেকে 23, তাহলে 1 2 3 4 5, তাই তো। তাহলে এই জায়গাটায় যে ভ্যালুটা আছে সেটা কত, দেখো এইখানে যেটা আছে 29 আছে, ঠিক আছে। তাহলে এটা সিরিয়াল অনুযায়ী তাহলে কত নম্বর, 1 2 3 4 5, 4 নম্বরের পর 1 2 3 4, 4 নম্বরের পর কত 29 আছে না, বোঝা গেল। এটা এই ছক এইভাবে দাগ টেনে টেনে বললে আরও বিষয়টা সুবিধা হতো, বইয়ে দেখবে এভাবে করা আছে, দাগগুলো পরপর টেনে দেওয়া হয়েছে। তার মানে এই 18 থেকে 23 মানে এই বরাবর আমাদের যেটা হবে, আমি এইভাবে দেখিয়ে দিচ্ছি, ঠিক এই বরাবর আমাদের আসতে হবে, ঠিক আছে। তার মানে এই 29 ভ্যালুটা আমাদের হয়ে যাবে মধ্যে, একই মান সেটা হচ্ছে 29। তাহলে অতএব নির্ণেয় মধ্যমা 29। তাহলে এই টাইপের কোশ্চেন আমাদের আর একটা টাইপের শিখতে হবে যখন শ্রেণী আকারে দেওয়া থাকবে। নেক্সট কোশ্চেন নম্বর 4, এটা শ্রেণী ছিল না, শুধুমাত্র এইভাবে চলগুলো দেওয়া ছিল, শ্রেণী আকারে থাকলে কীভাবে করবো। নেক্সট কোশ্চেনটা আমি লিখি, টেবিলটা বানিয়ে
তাহলে এই কোশ্চেনটা হচ্ছে শ্রেণীবদ্ধ পরিসংখ্যা বিভাজনের ক্ষেত্রে মধ্যমা নির্ণয়ের সূত্র। সূত্রটা আমি ফার্স্ট আগে লিখি, মানে এখানে হচ্ছে কোশ্চেনটা পরে হবে। শ্রেণীবদ্ধ বিন্যস্ত শ্রেণীবদ্ধ পরিসংখ্যা বিভাজন, শ্রেণীবদ্ধ পরিসংখ্যা বিভাজন, এই কোশ্চেনটা কিন্তু আসে এই ফর্মুলার সাহায্যে। শ্রেণীবদ্ধ পরিসংখ্যা বিভাজনের ক্ষেত্রে মধ্যমা নির্ণয়ের সূত্র। এই মধ্যমা হবে ফর্মুলাটা বড় হবে, মধ্যমা মানে মিডিয়াম, এল প্লাস ক্যাপিটাল এন বাই 2 মাইনাস, ওই আলাদা সিম্বল আছে, আমি ক্যাপিটাল এটি করলাম বাই স্মল এফ এম ইন্টু এইচ। ঠিক আছে, এবার কোনটা কি আমাদের এখানে বলে দিই। আচ্ছা, এলটা যেখানে স্মল এল, এটা হচ্ছে মধ্যমা শ্রেণীর, যে শ্রেণীটা মধ্যমা শ্রেণী হিসেবে আমরা চুজ করব, মধ্যমা শ্রেণীর কি নিম্ন শ্রেণী সীমা। যদি 10 থেকে 20 একটা শ্রেণী হয়, তার নিম্ন সীমানা কি 10 হচ্ছে, সেরকম হিসেবে ভ্যালুগুলো আমাদের লিখতে হবে। এখানে নিম্ন শ্রেণী, নিম্ন শ্রেণী সীমানা, এটা হলো স্মল এল, ছোট হাতের এলটা। আর ক্যাপিটাল এন যেটা আছে সেটা হচ্ছে মোট পরিসংখ্যা, মোট পরিসংখ্যা, পরিসংখ্যাগুলোর যোগফল। ক্যাপিটাল এফটা কি, ক্যাপিটাল এফ যেটা আছে এটা হচ্ছে মধ্যমা শ্রেণীর, এটা কিন্তু ইম্পর্টেন্ট, মধ্যমা শ্রেণীর, অঙ্ক করানোর সময় আরো ক্লিয়ার হয়ে যাবে। মধ্যমা শ্রেণীর ঠিক পূর্ববর্তী, মানে ঠিক আগেরটা, পূর্ববর্তী শ্রেণীর ক্রমযৌগিক পরিসংখ্যা। অর্থাৎ এটাকে আরেকটু ভালোভাবে লেখা যায়, মানে মধ্যমা শ্রেণীর যে পূর্ববর্তী শ্রেণী, যে সকল শ্রেণীগুলো আছে, তাহলে তাদের পরিসংখ্যাগুলির সমষ্টি। ঠিক আছে, কারণ ওটাই হয়, কোশ্চেন পড়ার সময় দেখা বোঝা যাবে। এটা আমি লিখছি না, ওখানে বলে দিই। স্মল এফ এমটা কি, স্মল এফ এমটা হচ্ছে মধ্যমা শ্রেণীর পরিসংখ্যা। তাহলে মধ্যমা শ্রেণী বরাবর যেটা থাকবে তার পরিসংখ্যা। আর একটাই আমাদের আছে, সেটা হচ্ছে এইচ। এইচটা হচ্ছে মধ্যমা শ্রেণীর দৈর্ঘ্য, এইচ হচ্ছে মধ্যমা শ্রেণীর দৈর্ঘ্য, লেন্থটা। এই গেল বিষয়বস্তু মধ্যমা নির্ণয়ের সূত্রের ফর্মুলা। এল, এন, এফ, এফ এম আর এইচ, এই চারটে, 1 2 3 4 5টা আমাদের জানতে হবে। এইটার কিছু নেই, এল স্মল এল লেখা হয়েছে মানে নিম্ন, লোয়ার, এই হিসাবে মনে রাখবে। এনটা তো আমরা জানি পরিসংখ্যাগুলোর সাম হয়, এফটা হচ্ছে মধ্যমা শ্রেণীর ঠিক আগের শ্রেণীটার পরিসংখ্যা। ঠিক আছে, আর এইচটা তো মধ্যমা শ্রেণীর দৈর্ঘ্য, শ্রেণী দৈর্ঘ্য, মধ্যমা শ্রেণীর দৈর্ঘ্য বললেও হবে। আচ্ছা, মধ্যমা শ্রেণীটা আমাদের কিভাবে বার করতে হবে সেটা আমাকে বলতে হবে। তাহলে মধ্যমা, এটা কিন্তু ইম্পর্টেন্ট, মধ্যমা শ্রেণী কিভাবে আমরা চুজ করব, কোনটাকে মধ্যমা শ্রেণী নেব। মধ্যমা শ্রেণী হলো সেই শ্রেণী, মধ্যমা শ্রেণী হলো সেই শ্রেণীটা, সেই শ্রেণী যার ক্রমযৌগিক পরিসংখ্যা n/2 এর সমান।
অথবা n/2 অপেক্ষা ঠিক বেশি, মানে জাস্ট একটু বেশি, অপেক্ষা ঠিক বেশি, মানে ঠিক বেশি বলতে এখানে সামান্য বেশি, জাস্ট গ্রেটার দ্যান এরকম, অনেক বড় এরকম নয়, ঠিক পরেরটা দেওয়া হবে, জাস্ট গ্রেটার। জাস্ট গ্রেটার বানানটা লিখে দিচ্ছি ঠিক করে। ঠিক আছে, এইভাবে আমাদের বানাতে হবে। এবার প্রশ্ন সলিউশন করলে এই বিষয়গুলো আরও ক্লিয়ার হবে। বেশ, এবার আমি কোশ্চেন নাম্বার 4-এ যাচ্ছি। কোশ্চেনটা আমি লিখি, টেবিলটা না বানালে কোশ্চেনটা বোঝা যাবে না। অনলাইনে একটা সুবিধা আছে, তুমি যদি ভুলেও যাও তাহলে কিন্তু আমার ভিডিওটা দেখে নিতে পারবে, যেটা অফলাইনে সম্ভব হয় না, সে টিচারের সঙ্গে কানেকশনও হয় না। এটা তুমি যখনই ভুলে যাবে তখন তুমি দেখে নিতে পারবে। বেশ, দেখো ফার্স্টে আমরা কি দেবো, নম্বর, এরপর আছে পরিসংখ্যান। 93 থেকে 97 এটা আছে। টোটাল 1 2 3 4 5 6 7, একটা হলো মানে 93 থেকে 97 পেয়েছে, এরকম হচ্ছে 12 জন। তারপরে 88 থেকে 92 এই মার্কসটা পেয়েছে 15 জন। 83 থেকে 87 এরকম আছে 20 জন। 78 থেকে 82 এরকম 18 জন। 73 থেকে 77 এরকম হচ্ছে 15 জন। তারপরে 68 থেকে 72 10 জন। তারপরে 63 থেকে 67 এরকম হচ্ছে 8 জন। ঠিক আছে, এবার আমাদের এই কোশ্চেনটার ক্ষেত্রে কি চেয়েছে, মধ্যমা চেয়েছে। এখানে মধ্যমাটা বার করতে শ্রেণী আকারে আছে, কিভাবে মধ্যমা আমরা বার করব। তাহলে এই ক্ষেত্রে আমাদের পরিসংখ্যা দেওয়া আছে এবং শ্রেণীগুলোকে একটু খেয়াল করতে হবে। যে শ্রেণীগুলো আমাদের দেখো ঠিকঠাক করে কিন্তু সাজানো নেই, এই বড় এলোমেলো আছে, শ্রেণীগুলো কিন্তু কোনো কিছু ঠিক নেই। ঠিক আছে, তাহলে একটা নির্দিষ্ট অর্ডার অনুযায়ী আমাদের সাজিয়ে ফেলতে হবে। সেইখান থেকে আমাদের মধ্যমা শ্রেণীটাকে নিতে হবে। এই যে ডেটাগুলো আছে, এই ডেটাগুলো কিন্তু এলোমেলো আছে, কোনো কিছু ঠিক নেই। এই যে নম্বরের যে ডিস্ট্রিবিউশনগুলো আছে এগুলো কিন্তু ঠিক নেই। এটাকে আমাদের ছকের মাধ্যমে আগে ঠিক করে একটা অর্ডারে সাজিয়ে নিতে হবে, নির্দিষ্ট ক্রম অর্ডারে সাজিয়ে নিতে হবে এবং সেই হিসাবে পরিসংখ্যাগুলো বসাতে হবে। সেই জন্য এখানে ছকটা হচ্ছে মেন ইম্পর্টেন্ট। একটা ছক যদি বোঝা যায় তাহলে এই টাইপের সমস্ত কোশ্চেন সলিউশন করা আর সমস্যা হবে না। এই পেজে ছকটা সম্ভব নয়, আমি পরের পেজে ছকটা করছি। 4টে আমাদের মেন থাকবে, এরকম ঘর থাকবে, একটা
এটা একটু বেশি লাগবে, 2, 3 নম্বরটা ছোট লাগবে, 4 নম্বরটা আবার বড় লাগবে। বেশ, আমি লিখছি না, এই দাগটা টানছি না, আমি ফার্স্টে লিখে দিচ্ছি এটা শ্রেণী অন্ত। শ্রেণী অন্ত, তারপরে করতে হবে শ্রেণী সীমানা সহ শ্রেণী। শ্রেণী সীমানা সহ শ্রেণীটাকে আমাদের লিখতে হবে। 3 নম্বর ঘরে পরিসংখ্যাটা হবে। 4 নম্বরে হচ্ছে ক্রমযৌগিক পরিসংখ্যান। ক্রমযৌগিক পরিসংখ্যার ক্ষেত্রে আমরা যেভাবে করলাম, যে ক্ষুদ্রতর সূচক ব্যবহার করব। ঠিক আছে, এবার দেখো এই যে কোশ্চেনে যে শ্রেণীটা ছিল, আমি ছোট থেকে বড় এভাবে সাজিয়ে নেব। তাহলে ফার্স্টে আসবে 63 থেকে 67 শ্রেণী, তারপরে আসবে 68 থেকে 72, তারপরে 73 থেকে 77, 78 থেকে 82, 83 থেকে 87, আর লাস্টে হচ্ছে 88 থেকে আরেকটা হবে, 88 থেকে 92, আর 93 থেকে 97। ঠিক আছে, এইবার এই শ্রেণীগুলো দেখো কোনো কানেকশান নেই, তারপরে 67 শেষ হয়ে যাবে, 68 শুরু হচ্ছে। এগুলো আমাদের সাজিয়ে নিতে হবে ঠিক করে। তারপরে এখান থেকে এক কী করবো, কমিয়ে এখানে বাড়াতে হবে, এখানে আবার কমিয়ে এখানে বাড়াতে হবে, তাহলে আমাদের লিঙ্কটা পেয়ে যাবো, আমরা কানেক্টেড হয়ে যাবো। তাহলে এখানে কী করবো, 62.5 থেকে 67.5। ঠিক আছে, তাহলে এইটাকে আবার করে নেবো কি, 68-এর জায়গায় 60.5 বাদ দিচ্ছি, আবার এখানে অ্যাড করবো 72.5। সিমিলারলি 72.5 থেকে 77.5, এইভাবে 77.5 থেকে 82.5, এখানে আবার 82.5 থেকে 87.5, নেক্সট 87.5 থেকে 92.5, 92.5 থেকে 97.5। এইভাবে আমাদের এই যে শ্রেণী সীমানা সহ শ্রেণীটা বানাতে হবে, যদি এরকম ডিসকানেক্টেড থাকে। ঠিক আছে, কানেক্টেড যদি না থাকে শ্রেণীগুলো। এবার পরিসংখ্যাগুলোর কোনো পরিবর্তন হবে না, যেভাবে আছে সেভাবে লিখবো। এই যে এই শ্রেণীটার পরিসংখ্যা 8, তারপরে 10, 15 এভাবে আছে, তাহলে 8, 10, 15, 18, তারপরে 20, 15, 12, 20, 1, 2, 3, 4, 5, 6, 7টা হবে, 20 পর 15, তারপরে 12। একটু এইটা এখানে হতো 20টা, 7টায় আছে, 15, 12, এইটা 12টা এর সঙ্গে আছে। ঠিক আছে, যাই হোক, আমি আর এটাকে কাটাকুটি করলাম না। এবার ক্রমযৌগিক পরিসংখ্যা ক্ষুদ্রতর সূচকের নিয়ম কি, প্রথমটা যা আছে তাই বসে যায় পরিসংখ্যাটা। তাহলে 8টা যা আছে 8, তাহলে 8 + 10 কত, 18, তারপরে 18 আর 15 কত, 33, 33 আর 18 51, 51 আর 20 71, 71 আর 15 86, 86 আর 12 98। লাস্ট এরটা হয়ে যায় কি, এর রেনের ভ্যালু কত হলো,
98, আচ্ছা এটা ক্যাপিটাল এন লিখতে হয়, এটা হচ্ছে ক্যাপিটাল এন পরিসংখ্যাগুলো যোগফল যেহেতু, তাহলে এখানেই আমরা একটা কলম তৈরি করে n বাই টুটা বার করবো, তাহলে আমরা ডাইরেক্ট এখানে মানটা বসিয়ে দিতে পারি। n বাই টু হয়ে যাবে 98 বাই 2 মানে 49, ঠিক আছে। আর পরিসংখ্যাগুলোর যোগফলটাও পেয়ে যাবো এখান থেকে, এটাও আমাদের লাগবে ফর্মুলায়। তাহলে এটা হচ্ছে ক্যাপিটাল এন পরিসংখ্যার সাম, ওটা একই হবে 98 হবে, আর লিখছেন এটাকে ক্যাপিটাল এন সমান 98 লিখে দিচ্ছি, ঠিক আছে। এবার আমাদের মধ্যমা শ্রেণীটা বার করতে হবে। আচ্ছা, মধ্যমা শ্রেণী বার করার জন্য আমাদের কি দেখতে হবে, আমি আগেই বলেছি যে মধ্যমা শ্রেণী নির্ণয়ের জন্য কী করতে হবে, এখানে বলা আছে মধ্যমা শ্রেণী হলো সেই শ্রেণী যার ক্রমযৌগিক পরিসংখ্যা n বাই টু এর সমান অথবা n বাই টু অপেক্ষা ঠিক বেশি, তাই তো। তাহলে n বাই টু এর মানটা কত এসছে 49, তাহলে 49 হচ্ছে n বাই টু এর মান, ঠিক আছে। 49 কোথায় আছে, এই 51 33 থেকে 51-র মধ্যে আছে, তাই তো। 33 থেকে 51-র মধ্যে আছে। এবার দেখো 33-এর বেশি আর 51 ছোট, তারপরে এদের মিডিল করে যে শ্রেণীটা পড়বে, তাহলে 1 2 3, 33-এর পর তবে 1 2 3, 1 2 3 নম্বরের পর তবে এই শ্রেণীটা আছে, তাই তো। এই শ্রেণীটা আমরা মধ্যমা শ্রেণী হিসাবে নেব। এবার এইটা মধ্যমা শ্রেণীর মেন শ্রেণী কোনটা, এইটা, তাই তো। তাহলে এখানে এল এর ভ্যালুটা কত হবে, মধ্যমা শ্রেণীর মধ্যেই কিন্তু স্মল এলটা থাকে, দেখো লেখা আছে মধ্যমা শ্রেণীর নিম্ন শ্রেণী সীমা। এরকম একটা এক্সাম্পল দেখিয়েছিলাম, নিম্ন সীমা মানে সামনেরটা, আর যেখানে শেষ হচ্ছে সেটা উল্টো, তাহলে নিম্নটা দরকার। তাহলে মধ্যমা শ্রেণী এটা ভালো করে বুঝতে হবে, এই জায়গাটা কিন্তু ইম্পর্টেন্ট। এটা ক্যালকুলেশন 49 যখনই বেরিয়ে যাবে n বাই টু এর ভ্যালুটা, তখন আমরা কী করবো, মধ্যমা শ্রেণীটাকে খুঁজে বার করবো। তার মানে 33-এর পর 51, তাহলে 33-এর থেকে বেশি, তাহলে 3 নম্বরের থেকে বেশি, এবং 3টে ঘরের পরেই যেটা হবে 1 2 3, 3 নম্বর ঘরের পরেই হচ্ছে এইটা, তাহলে মেন কিন্তু এইটা। তাহলে এইটা দেখো এল এর মান নিলাম। তাহলে আমি পরের পেজে লিখি যে মধ্যমা শ্রেণী হলো কত 78 থেকে 82, মধ্যমা শ্রেণী মানে হচ্ছে মিডিয়ান ক্লাস। মিডিয়ান ক্লাস এটা হচ্ছে 78 থেকে 82, ঠিক আছে। মিডিয়ান ক্লাস যেই পেয়ে যাব, তাহলে আমরা এলের ভ্যালুটা পেয়ে যাব। তাহলে এই যে এইটা হয়ে যাবে এল, এইটা নিম্ন সীমা, এটা থেকে আমরা সাজিয়ে নিয়ে এটা পেয়েছি, কেউ এটাকেও ধরতে পারে। তাহলে অতএব মধ্যমা শ্রেণীর নিম্ন সীমা হচ্ছে 77.5, 77.5, তাহলে এল একটা পেলাম। এবার কি এফ এম, আচ্ছা এফ এমটা কি, এফ এমটা যে মধ্যমা শ্রেণীর পরিসংখ্যা। এবার দেখো মধ্যমা শ্রেণী বরাবর পরিসংখ্যা কি আছে, তাহলে এই বরাবর পরিসংখ্যা কত 18 আছে, তাহলে এইটা হচ্ছে এফ এম, বুঝে গেল। তাহলে এইটা হয়ে যাচ্ছে এফ এম, তোমরা কোশ্চেনের এরকম টেবিলের মধ্যে লিখে দিতে পারো, অসুবিধা কিছু। তাহলে এফ এম, নেক্সট আর কি দরকার, ক্যাপিটাল এফ। ক্যাপিটাল এফটা কি, ক্যাপিটাল এফ হচ্ছে মধ্যমা শ্রেণীর ঠিক পূর্ববর্তী শ্রেণীর ক্রমযৌগিক পরিসংখ্যা, তাই তো। তাহলে মধ্যমা শ্রেণীর পূর্ববর্তী শ্রেণী কোনটা, এইটা বা এইটা, তাহলে তার পরিসংখ্যা কত, এইখানে দেখো ক্রমযৌগিক দিতে হবে, তাই তো। ক্যাপিটাল এফটা কি বলা ছিল, যে মধ্যমা শ্রেণীর ঠিক পূর্ববর্তী শ্রেণীর ক্রমযৌগিক যেখানে থাকবে তার পরিসংখ্যাটা দিতে হবে। ক্রমযৌগিক পরিসংখ্যার ছক কোনটা, এই কলমটা, তাহলে এইটা হচ্ছে, তাহলে এই বরাবর যদি যায় তাহলে ঠিক তার উপরটা কোনটা হচ্ছে 33, এটা হয়ে যাচ্ছে
ক্যাপিটাল এফ। বুঝে গেল? ঠিক পূর্ববর্তী বলা হয়েছে, তাহলে এই বরাবর যদি মধ্যমা শ্রেণী হয় তাহলে এটা হচ্ছে তার পূর্ববর্তী, এটা হচ্ছে ক্যাপিটাল এফ। 33 হচ্ছে ক্যাপিটাল এফ এর ভ্যালু। আর দরকার এইচ, লেন্থটা। লেন্থটা কি? মধ্যমা শ্রেণীর এনটা হচ্ছে মধ্যমা শ্রেণীর দৈর্ঘ্য। তাহলে মধ্যমা শ্রেণীর দৈর্ঘ্য কত? দেখো প্রত্যেকটা শ্রেণী দৈর্ঘ্য 5 হচ্ছে, তাই তো? 63 থেকে এই যে 62 থেকে 67, 63, 64, 65, 66, 67, এই 8 আর এইখানটাতেই বোঝা যাবে। এই এইখানেই বোঝা যাবে দৈর্ঘ্যটা এইভাবে, মধ্যমা শ্রেণীর দৈর্ঘ্য আর প্রত্যেকটা শ্রেণীর দৈর্ঘ্য কিন্তু একই হবে। সব দেখো ডিফারেন্সটা 5 হচ্ছে, তাহলে এইচ হচ্ছে 5। তাহলে এই টার্মগুলো আমরা এই ভ্যালুগুলো সব পেয়ে গেলাম। এবার ডাইরেক্ট মধ্যমা সূত্র বসিয়ে গেল। অতএব মধ্যমা সমান এল প্লাস n/2 মাইনাস ক্যাপিটাল এফ বাই এফ এম ইন্টু এইচ। এর ভ্যালু কত? 77.5 প্লাস n/2 49 পেয়েছি। ক্যাপিটাল এফ এর ভ্যালু 33, এই যে এফ এমটা 18, তাহলে 33 বাই এফ এম এর ভ্যালু 18, আর এইচটা হচ্ছে ক্যালকুলেশন করবো। 77.5 প্লাস 49 থেকে 33 বাদ দিলে হচ্ছে 16, 16 বাই 18 ইন্টু 5। ক্যালকুলেশনটা 77.5, এটা ক্যালকুলেশন করলে হবে 4.42, 4.42, এটা সাম 81 পয়েন্ট যোগ করলে 9, তাহলে এটা হয়ে যাবে অ্যান্সার। তাহলে এইভাবে আমরা প্র্যাকটিস করলে আর আমাদের সমস্যা হবে। এখানে মেন বিষয় হচ্ছে এই এফ এম, এফ আর মধ্যমা শ্রেণী, এইটা হচ্ছে আমাদের মেন প্রকাশ করতে হবে যে মধ্যমা শ্রেণীটার মধ্যে কিন্তু এফ, এফ এম এই বিষয়গুলো কিন্তু ঠিক তার আগের শ্রেণীটা হচ্ছে এইটা। এই যে মধ্যমা শ্রেণীর আগের শ্রেণীর পরিসংখ্যা, এটা 33 হচ্ছে না, এটাই হচ্ছে ক্যাপিটাল। তাহলে এইভাবে আমরা মধ্যমা নির্ণয় করতে পারবো। এবার কিছু মধ্যমা সংক্রান্ত এমসিকিউ কোশ্চেন আমি করব। এখানে বেশি এমসিকিউ লাগবে না, একটা এমসিকিউ করে দিলেই হবে। যদি এখানে 11, 12, 14, x-2, x+4, x+9, 32, 38, 47, এই রাশিগুলিকে ঊর্ধ্বক্রমে সাজানো যায়। এই রাশিগুলিকে ঊর্ধ্বক্রমে সাজানো যায়, তাহলে উহাদের মধ্যমা হয় কত? 24। ঠিক আছে, তারপর বলেছে এক্স এর মান নিচে কোনটি হবে? অপশান এ এটাকে এমসিকিউ আকারে সাজালে মানটা বার করে তারপর অপশানটা বলবো, সমাধানটা বলবো। আচ্ছা, মধ্যমাটা বলেছে 24, তার মানে নিশ্চয়ই এটাকে এই ঊর্ধ্বক্রমে মানে ছোট থেকে বড় আকারে সাজানো আছে। এবার এখানে এন এর ভ্যালু কত?
কতগুলো আমাদের ডেটা আছে? 1 2 3 4 5 6 7 8 9, 9টা আছে, এর সমান 9, অযুগ্ম মানে বিজোড়। তাহলে মধ্যমা কি হয়? সূত্র n+1/2 তম পদ বা পর্যবেক্ষণ যাই বলি, ঠিক আছে? তাহলে এখানে মধ্যমাটা বলা আছে কত? এই যে 24, তাহলে n+1/2, এর এবার 9, 9 + 1, 9 + 1/2 তম পর্যবেক্ষণ, তার মানে 10/2, তাহলে 5তম পর্যবেক্ষণ যা হবে সেটা। এবার দেখো 5তম পর্যবেক্ষণ মানে কত? 1 2 3 4 5, x+4, তার মানে 24 সমান আমরা কি লিখতে পারি? যে x+4 সমান 24, মানে x এর ভ্যালু কত? 24 - 4 সমান 20, ঠিক আছে? এবার অপশনটা এখানে সাজিয়ে নিই, 20, 24, 28, 16, ঠিক আছে? তাহলে এখানে যেটা অ্যান্সার হলো সেটা হচ্ছে 20। এবার এখানে যদি যোগ করে দেয় তাহলে 28 হয়ে যাবে, এখানে মাইনাস গুণ করলে আবার গন্ডগোল হয়ে যাবে, সেই জন্য অপশানগুলো এভাবে দেওয়া হবে। তবে অপশান এ হচ্ছে কারেক্ট। এই টাইপের কোশ্চেন আসার সম্ভাবনা আছে। নেক্সট, বই থেকে একটা কোশ্চেন দিই, কোশ্চেনটা মনে হচ্ছে পড়াতে হবে, এমসিকিউ নয়, ঠিক আছে? বলছে যদি এটা নিজে করিতে আছে, পেজ নম্বর 348, 348 পেজ, মধ্যশিক্ষা পর্ষদের যে বইটা আছে সেই বইয়ের প্রয়োগ প্রয়োগ 24। তাহলে যদি নিচের কোশ্চেন হচ্ছে যদি নিচের তথ্যের মধ্যমা 28.5, এই যে কোশ্চেনগুলো করা থাকে না প্রয়োগে, সেগুলো কিন্তু আসে 5 হয় এবং পরিসংখ্যার সমষ্টি 60 হয়, তাহলে x ও y এর মান নির্ণয় করো। তাহলে x ও y এর মান নির্ণয় করো। আচ্ছা, সেটা আমি লিখি, সবটা টেবিলটা দেওয়া আছে। ফার্স্টে শ্রেণী অন্তর, তারপরে এখানে আছে পরিসংখ্যান। 0 থেকে 10, এখানে আছে পরিসংখ্যা 5, 10 থেকে 20 পরিসংখ্যা x, 20 থেকে 30 পরিসংখ্যা
20, 30 থেকে 40, পরিসংখ্যা 15, 40 থেকে 50, পরিসংখ্যা ওয়াই, আর 50 থেকে 60, পরিসংখ্যা 5। তাহলে আমাদের এক্স ও ওয়াই এর মান বাড়বে। ছক বানাতে হবে। একই রকম ছক হবে। তাহলে ফার্স্টে এই শ্রেণীর অন্তর, তারপরে পরিসংখ্যা, আর লাস্টে ক্রমযৌগিক পরিসংখ্যা। ক্ষুদ্রতর সূচক। ঠিক আছে, এবার আমাদের ডেটাগুলো বসাতে হবে। ফার্স্টে 0 থেকে 10, পরিসংখ্যা হচ্ছে 2, এটা সাজানোই আছে ঠিকঠাক। 10 থেকে 20, তার জন্য কিছু চেঞ্জ করার দরকার নেই। পরিসংখ্যাগুলো দেখি, এটা 5 আছে। তারপরে 10 থেকে 20, এটা হচ্ছে এক্স। 20 থেকে 30, এটা হচ্ছে 20। 30 থেকে 40, এটা হচ্ছে 15। 40 থেকে 50, ওয়াই। 50 থেকে 60 হচ্ছে 5। এবার ক্রমযৌগিক ক্ষুদ্রতর সূচকের পরিসংখ্যা টেবিল বানানোর সময় আমরা কী করবো, এটা ফিক্সড থাকবে প্রথমটা, এটা বসে যাবে। 5 প্লাস এক্স কত হলো, এক্স প্লাস, এর সঙ্গে আবার 20 অ্যাড হবে, তাহলে এক্স প্লাস 25। সিমিলারলি এর সঙ্গে 15 অ্যাড হবে, তাহলে এক্স প্লাস 15 আর 25 40। 40-এর সঙ্গে আবার ওয়াই, তার মানে এখানে এক্স প্লাস ওয়াই প্লাস 40। ঠিক আছে, লাস্টে এক্স প্লাস ওয়াই প্লাস 40 প্লাস 5, তার মানে এক্স প্লাস ওয়াই প্লাস 40 আর 5 45। এটা হয়ে যাচ্ছে আমাদের এর। ঠিক আছে, এইবার আমাদের n/2টা বার করতে হবে। তার আগে মধ্যমা শ্রেণীর সম্বন্ধে কি বলা আছে দেখি। যদি নিজের তথ্যের মধ্যমাটা বলে দিয়েছে এবং পরিসংখ্যার সমষ্টিটা বলেছে 60, তাহলে পরিসংখ্যার সমষ্টি এইটা বলাই হয়ে গেছে 60 বলে দিয়েছে, নাহলে কিন্তু অঙ্কটা করা সম্ভব হবে না। সেই জন্য এটা বলা আছে। যদি এক্স ওয়াই দেওয়া আছে, তার মানে এখানে এন এর ভ্যালুটা হচ্ছে 60। এই যে পরিসংখ্যার সমষ্টি 60 বলা আছে। ঠিক আছে, আর তাহলে n/2 কত হবে, 30, তাই তো। যাই হোক, এইবার আমাদের যেহেতু বলা আছে যে এন এর ভ্যালু 60, এখানে লিখতে হবে। লাইনটা টেনে এই কোশ্চেনগুলো আসার একটা সম্ভাবনা আছে। নেক্সট, মানে যেহেতু n সমান 60, তাহলে আমরা কি লিখতে পারি যে এই জায়গাটা সমান 60 লিখে দেবো। এটাও তো ক্যাপিটাল এন, এটা ক্যাপিটাল এন, তাহলে এইটা সমান 60 লিখে দেবো। তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস 45 ইকুয়াল টু 60, এই যে দেওয়া আছে এটা। এক্স প্লাস ওয়াই সমান কত হচ্ছে, 60 মাইনাস 45, 2 দিল।
একটা আমরা এক্স প্লাস ওয়াই এর ভ্যালুটা পেলাম, এটা 1 নম্বর সমীকরণ নাম দিয়ে সেটাকে আমি সাথে ভালো করে লিখি। এক্স প্লাস ওয়াই সমান হলো, এটা 1 নম্বর সমীকরণ। এবার কি করব, যেহেতু মধ্যমা বলে আছে কত 28.5, তাহলে মধ্যমায় যে বলা আছে কোশ্চেনে মধ্যমা 28.5, তাহলে 28.5টা কোথায় লাই করছে, এরকম জায়গায় থাকছে, তাহলে মধ্যমা হচ্ছে 28.5। ঠিক আছে, আচ্ছা তাহলে মধ্যমা এটা ফর্মুলা অনুযায়ী যদি বসায়, মধ্যমা সমান এইটা সমান কি লিখি আমরা, এল প্লাস ক্যাপিটাল এন বাই টু, এটা ক্যাপিটাল এন করবো, মাইনাস ক্যাপিটাল এফ বাই এফ এম ইন্টু এইচ। তাহলে এখানে আমাদের যেগুলো পেলাম সেগুলো এবার আমাকে এখানে লিখতে হবে। তাহলে এল হচ্ছে কি মধ্যমা শ্রেণীর নিম্ন সীমা, তাই তো? মধ্যমা শ্রেণীটা কোনটা হবে এই ক্ষেত্রে বলো, এই ক্ষেত্রে মধ্যমা শ্রেণী হয়ে যাবে এইটা, আচ্ছা এন বাই টু 30 হচ্ছে, তার মানে এইটা হয়ে যাবে মধ্যমা শ্রেণী। ঠিক আছে, 30 থেকে 40, তাহলে অতএব মধ্যমা শ্রেণী 30 থেকে 40 মধ্যমার ভ্যালুর উপর নির্ভর করছে। তার আগেরটা কেন হবে না, তাহলে 30 থেকে 40 হবে, সরি 28.5 মধ্যমা শ্রেণী হবে এইটা, 28.5 হবে 20 থেকে 30, 20 থেকে 30। তাহলে মধ্যমা শ্রেণীর নিম্ন সীমা সেটা কি এল এর মান হচ্ছে 2, এলটা পেয়ে গেলাম। আর লেন্থটা দেখো তো, প্রত্যেকটা শ্রেণীর লেন্থ কি আছে দৈর্ঘ্যটা 10 করে আছে না, তাহলে এইচ সমান 10। ঠিক আছে, এটা এইভাবে লিখবো। এখানে কি দরকার, এফ এম আর ক্যাপিটাল এম। ক্যাপিটাল এমটা কি বলা হয়েছে, যে ঠিক তার আগের শ্রেণীর ক্রমযৌগিক পরিসংখ্যান। তাহলে দেখো এই শ্রেণীটার ঠিক আগের শ্রেণীর ক্রমযৌগিক এক্স প্লাস 25, তাই তো? এই যে 3 নম্বরটা হলো এখানে, তাহলে তার আগের শ্রেণীর এক্স প্লাস 5 হবে, সরি। তাহলে ক্যাপিটাল এফ হচ্ছে এক্স প্লাস 5, আর একটা দরকার স্মল এফ এম। স্মল এফ এমটা কি আগে বলা হয়েছে, ওই যে মধ্যমা শ্রেণীর পরিসংখ্যান। তাহলে মধ্যমা শ্রেণীটার পরিসংখ্যান, মধ্যমা শ্রেণী এইটা, তার পরিসংখ্যান কি 20, তাহলে এফ এম এর ভ্যালু কত 20। এবার এই ভ্যালুগুলো এখানে পুট করলে আমরা এক্স ওয়াই এর মান পেয়ে যাবো। যেহেতু একটা সমীকরণ আমরা পেয়ে গেছি অলরেডি, আর একটা সমীকরণ পেয়ে গেলে আমরা সমাধান করতে পারবো। ঠিক আছে, তাহলে এটা এখানে বসাতে হবে। এবার এখানে এল এর ভ্যালু কত 20, তাহলে এই পরের পেজে করছি, পরের পেজে করলে আবার ঠিক আছে। তাহলে আমি বাঁ দিকটা আগে লিখছি, 28.5 এটা মধ্যমা, এটা হচ্ছে 20 প্লাস, আচ্ছা এন বাই টু কত হবে, এন এর ভ্যালু 60, তাহলে 30 মাইনাস এফ এক্স প্লাস 5, তাহলে 30 মাইনাস এক্স প্লাস 5 বাই এফ এম, এফ এম মানে 20, আর এইচের ভ্যালু হচ্ছে 10। শূন্য কেটে গেল, তাহলে এখান থেকে আমরা কী পাবো, 28.5, 20টাকে বাঁ দিকে নিয়ে এলাম মাইনাস করে, আচ্ছা 30 মাইনাস এক্স মাইনাস 5, আচ্ছা এখানে একটা 2 আছে, 30 থেকে 5 গেলে 25 মাইনাস এক্স বাই 2, আচ্ছা এই দিকটা কত হচ্ছে 8.5 ইকুয়াল টু 25 মাইনাস এক্স বাই 2। এইটাকে আগে লিখছি, এই গুণটা আগে 8 16 17,
17 ইকুয়াল টু 25 মাইনাস এক্স, তাহলে এক্স সমান 25 মাইনাস 17 আর এক্স এর ভ্যালুটা আমরা পেয়ে গেলাম আর। এবার এখানে এক্স এর ভ্যালু বসিয়ে দিলে ওয়াই এর ভ্যালু পেয়ে যাবো। এক্স এর ভ্যালু আর হলো, অতএব ওয়াই সমান কত হবে এই সমীকরণে বসিয়ে দিলে 1 নম্বরে 15 মাইনাস এক্স, 15 মাইনাস 8, এক্স এর মান 8 মানে হচ্ছে 7। এইভাবে আমরা এক্স এর এবং ওয়াই এর ভ্যালু বর্তমান সাহায্যে যদি অঙ্কগুলো এইভাবে দেয় তাহলে বার করতে পারবো। তাহলে এক্স সমান হলো 8, ওয়াই সমান 5। এক্স সমান 7, ওয়াই সমান এটা ওয়াই হবে, সরি ওয়াই সমান 7, এক্স সমান 8, এটা এক্স সমান 8 আর ওয়াই সমান 7 হবে। ঠিক আছে, তাহলে বন্ধুমান মোটামুটি সব রকম ধরনের কোশ্চেন করানো হলো। এবার এমসিকিউ আরও দু একটা হয়তো থাকবে, সেগুলো আমি এই সংখ্যাগুলোর মান যেটা মধ্যগণিতে আরেকটা সুযোগ আছে সেইটা যখন করাবো তখন এমসিকিউ যেগুলো আছে মোটামুটি হয়ে যাবে। ঠিক আছে, ভিডিওটা তোমরা ভালো করে দেখবে এবং নিজেরা বাড়িতে প্র্যাকটিস করবে। বাকি যে কোশ্চেনগুলো আছে আমি টাইপগুলো মোটামুটি দেখিয়ে দিলাম যে কী ধরনের এখান থেকে টাইপের কোশ্চেন হতে পারে, সে সম্বন্ধে সবই আলোচনা করলাম। তোমরা এগুলো বাড়িতে প্র্যাকটিস করবে যাতে করে ফর্মুলাগুলো মনে থাকে, প্র্যাকটিস না করলে কিন্তু মনে থাকবে। ঠিক আছে।